কলরব ফলক্ষিক চোখে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। পর্সা গাল বেয়ে অনবরত অশ্রু দ্বারা গড়িয়ে পড়ছে। ক্ষোভে আর অপমানে ওর রক্তিম ঠোঁটজোড়া কাঁপছে থরথর করে, পুরো মুখটা লাল হয়ে উঠেছে, চোখে চশমাটা নেই। ওটা ওই ময়দা গোলা গামলাটার পাশে টেবিলের ওপর পড়ে আছে। চশমা ছাড়া নিজানের এই কান্নাসিক্ত মুখটাকে যেন কেমন যেন ভীষণ মায়াবী আর আদুরে লাগছে এই মুহূর্তে। কান্না করা অবস্থায়ও একটা মানুষকে এতটা সুন্দর লাগতে পারে? এক অদ্ভুত ও আজব অনুভূতি খেলা করে গেল কলরবের মনে। সে ঠোঁটের কোণে এক সিলতে মৃদু হাসি ফুটিয়ে বলল, তুই তো প্রথম থেকেই জানতিস নিজানা আমি কতটা বিধ্বস্ত ছিলাম। আমি উগ্র বেপরোয়াচ্ছন্ন ছাড়া একটা মানুষ, আমি বরাবরই এমন। সবটা জেনে শুনে আজ তুই আমার বিরুদ্ধে এত অভিযোগ করছিস। এইসব কিছু তো তাও ঠুনকো, তুই কত সহজে, কত নিখুঁতভাবে আমাকে একটা চরিত্রহীন তকমা দিয়ে দিলে। তাও অবশ্য খুব ভালোই বলেছিস, আমি আসলেই খুব খারাপ। এখন আমার কথা ভাবলেই তোর মনে তীব্র ঘৃণা উতলে ওঠে, তাই না? বড্ড নোংরা লাগে আমাকে তোর কাছে। তুই আমাকে ডিভোর্স দিতে চাস, অবশ্যই দিবি, কিন্তু এভাবে কোনো নোংরা অপবাদ দিয়ে নয়। আমি নিজে তোকে এই দম বন্ধ করার সম্পর্ক থেকে মুক্তি দিব। তুই তোর ক্যারিয়ারে ফোকাস করিস, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাস, যা ইচ্ছা তাই করিস। আমি কিচ্ছু বলবো না, শুধু অনুরোধ, আমার ঘাড়ে এতটা বড় একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিস না। আমাকে মন থেকে বোঝার চেষ্টা এই জীবনে কেউ কোনো দিন করেনি শালা, আমার বাপও না। আর আমি এখন কাউকে সেটা বুঝতে বলছিও না। শুধু কিছু মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল পৃথিবীতে অন্তত তুই আমাকে একটু হলেও বুঝিস। বিশ্বাস কর, আজকের আগে নিজের কাছে এতটা সস্তা, এতটা বাজে আমার কোনো দিন লাগেনি। কলরব একটু থামলো, একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে আবার অত্যন্ত গভীর গলায় বলল, আমার কথা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোর ব্যক্তিগত বিষয়। তবে কসম খেয়ে বলছি, বিয়ের পর ইরার সাথে আমার কোনো জাগতিক বা মানসিক সম্পর্ক ছিল না, আর না তো ভবিষ্যতও কোনো দিন থাকবে। তোকে আজ এই সাফাই দিতে আমি কেন ছুটে এসেছি তা আমি নিজেও জানি না। তবে এই নোংরা কুৎসিত অপবাদটা মাথায় নিয়ে আমি সমাজ আর পরিবারের সামনে ঘুরে বেড়াতে পারছি না। আমার বড্ড অসহ্য লাগছে। বাড়ির সবাই এখন আমাকে চরম ঘৃণার নজরে দেখছে। তোর মা এই অপবাদ দিয়ে ডিভোর্সের ফাইল তৈরি করবেন, আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। যে অন্যায় আমি কোনোদিন করিনি, আমাকে সেই অন্যায়ের দায়ভার নিতে হবে। এতটা নিচে অন্তত নামিস না নিজানা। তোর যে ডিভোর্স চাই সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মাত্র এই কটা দিনেই তুই হাঁপিয়ে উঠেছিস। রান্না, সংসার, একগাদা মানুষের দায়িত্ব সামলাতে গিয়ে তোর দম আটকে আসছিল। তার ওপর নিজের ক্যারিয়ারের চিন্তা তো আছেই। আমি তোর সব পরিস্থিতি বুঝতে পারছি। তবে মুক্তি পাওয়ার জন্য এমন নোংরা আর মিথ্যা পন্থা অবলম্বন করিস না। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে ঠিক মাসখানেক পর আমি নিজে তোকে সসম্মানে ডিভোর্স দিয়ে দিব। তারপর তোর রাস্তা আলাদা হবে, আমার রাস্তা আলাদা। আর নয়তো এসব মিথ্যা গ্লানি বয়ে বেড়ানোর চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। যদি আমার কোনো কথাই বিশ্বাস করতে না পারিস, তবে শেষবারের মতো একটু দোয়া করিস যেন এই কলরবের কলঙ্কিত মুখ তোকে আর কোনো দিন এই জীবনে দেখতে না হয়। নিজানা আক্ষরিক অর্থে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে চেয়ে রইল। কলরবের কণ্ঠস্বরে এতক্ষণে সেই চেনা উগ্রতা বা জেদ উদাও। কথাটা শেষ করে কলরব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। টেবিলের পাশ থেকে নিজানার চশমাটা তুলে নিয়ে ওর চোখে পরিয়ে দিল। তারপর নিজের এক হাতে উল্টো ফিট দিয়ে নিজের চোখের কোণটা আলতো করে মুছে নিয়ে হন হন করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিজানার চশমার কাছে জমে থাকা ঝাপসা দৃষ্টি সীমানার উপরে পলকের মধ্যেই মিলিয়ে গেল কলরবের অবয়ব। দিব্য অবশেষে সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে শুনে নবনীর বুকের ভেতরটা এক অনাবিল স্বস্তিতে জুড়িয়ে গেল। ঘড়িতে তখন রাত ৯টা। দিব্য যখন সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে পা রাখল, নবনী তখন রান্নাঘরের কাজ সামলাচ্ছিল। সেখান থেকেই ও এক ঝলক দেখে নিয়েছিল মানুষটিকে। ২৪ ঘন্টার তীব্র ব্যাকুলতা শেষে লোকটাকে দেখা মাত্রই নবনীর ইচ্ছে করছিল সব কাজ ফেলে ছুটে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। নিজের এই অবাধ্য ভাবনায় নিজেই পরক্ষণে ভীষণ লজ্জা পেয়ে গেল সে। জড়িয়ে না ধরা যাক, অন্তত দুটো কথা তো বলাই যায়। কিন্তু এদিকের হাতের কাজগুলো যেন কিছুতেই শেষ হতে চাইছে না। অথচ মনটা পড়ে রইল ওই শোবার ঘরের দিকে। ড্রয়িং রুমে ইহান আর ইভানের সাথে খেলছিল দিয়া। পাপাকে ঘরের দিকে এগিয়ে যেতে দেখে এসে খেলা ফেলে এক ছুটে চলে এলো। ঘরে ঢুকেই পিছন থেকে দিব্যর পা দুটো জড়িয়ে ধরে তার সেই সেনা মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, পাপ্পা।
পেছন থেকে একটা ছোট্ট নরম শরীর জড়িয়ে ধরতে দিব্য থমকে দাঁড়ালো। থমথম ও গম্ভীর মুখটার দিকে তাকিয়েও দিয়ে খিলখিল করে হেসে উঠল। আদুরে গলায় বলল, সারপ্রাইজ? কিন্তু পাপ্পা, তুমি আসতে বড্ড দেরি করে ফেলেছ। দিয়ে কিন্তু তোমার উপর ভীষণ এংরি হয়ে আছে। তুমি একটা ভালো কল করনি আমাকে। আমি মাম্মাকে কত বললাম, মাম্মা বলে পাপ্পা তো ফোন ধরে না। দিয়া, আমার ডলটা এনেছো তো? দিব্যর গলার স্বর ভীষণ গম্ভীর শোনালো। সেখানে সেনা স্নেহের কোনো ছোঁয়া ছিল না। প্রতিবার বাড়ি ফিরলে সে যেভাবে মেয়েকে বুকে টেনে নেয়, আজ তেমন কিছুই করলো না। উল্টো নিজের হাত দিয়ে আলতো করে দিয়াকে নিজের কাছ থেকে কিছুটা সরিয়ে দিয়ে উদাসীন গলায় বলল, পাপ্পা এখন বড্ড টায়ার্ড মা, আমরা এসব নিয়ে পরে কথা বলি, ওকে? দিয়ে ফেল ফেল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। সে দেখতে পেল দিব্য তার দিকে, আর না তাকিয়েই নিজের গায়ের ফরমাল কোটটা খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। বাবার এই অচেনা ও উদাসীন আচরণ ছোট্ট মেয়েটার মনে বড্ড আঘাত করলো। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ঠোঁট উল্টে বুক কান্নায় ভেঙে পড়ল। নবনী দ্রুত পায়ে ঘরে ঢুকতে দিব্য চরম বিরক্ত খিটখিটে মুখের অবয়বটা দেখতে পেল। সে দ্রুত দিয়ার কাছে ছুটে এসে ব্যাকুল গলায় বলল, কি হয়েছে আমার সোনা মাম্মাটার? কাঁদছো কেন সোনা? কি হয়েছে তোমার? নবনী দিয়াকে নিজের কোলে তুলে নিল, আঁচল দিয়ে ওর চোখের পানি মুছে দিল। দিয়া মায়ের কাঁধে মুখ লুকিয়ে ফোপাতে ফোপাতে নালিশের সুরে বলল, পাপ্পা আমার জন্য ডল আনিনি মাম্মা। আর দিয়াকে একটা সরি পর্যন্ত বলেনি। মেয়ের অবুঝ নালিশ শুনে নবনীর ঠোঁটের কোণে এক সিলতেই মিষ্টি হাসি ফুটে উঠল। তবে সেই সাথে সে মনে মনে বেশ অবাকও হলো। দিব্য তালুকদারের মতো মানুষ এতটা বুলো মনোর হলো কবে থেকে? তাও আবার নিজের কলিজার টুকরো মেয়ের পছন্দের জিনিসে ভুল। অবশ্য বিগত কয়েকদিন ধরে লোকটার উপর দিয়ে যে মানসিক দখল যাচ্ছে, তাতে এমন ছোটোখাটো ভুল হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। নবনী নিজেও তো এই কদিনে দুশ্চিন্তায় কত ভুলভাল কাজ করে ফেলেছে। পরিস্থিতি হালকা করার জন্য দিয়াকে বোঝানোর ভঙ্গিতে দিব্যর দিকে তাকিয়ে কৌতুকের সুরে পড়ল, আসলেই তো আপনি বড্ড অন্যায় করেছেন। মেয়ের ডল ভুলে যাওয়ার অপরাধে আপনার তো বিরাট শাস্তি হওয়া উচিত। এখন সত্যি করে বলুন তো, আমার সোনার ডলটা কেন আসেনি? নবনী দিয়াকে দিব্যর দিকে একটু এগিয়ে দিয়ে চোখের ইশারা ওকে কোলে তুলে নিতে বলল। দিব্য এবার আর অমত করল না, বেশ যান্ত্রিকভাবে দিয়াকে নিজের বাহুবন্ধনে টেনে নিল। তারপর গলার স্বর যতটা সম্ভব নরম করে বলল, সরি দিয়া মা, পাপা আগামীকালই তোমাকে একটা বিরাট ডল এনে দেবে, কেমন? পাপা ওখানে একটু বেশি ব্যস্ত ছিল তো, তাই একদম ভুলে গেছে। কিন্তু বাবার এই মুখের কথায় দিয়ে এত সহজে গলে যাওয়ার পাত্রী নয়। সে বুক থেকে হাত দুটো গুটিয়ে গাল তুলিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে রইল। তা দেখে নবনী এবার কিছুটা কৃত্রিম গাম্ভীর্য নিয়ে দিব্যর দিকে তাকিয়ে দুষ্টুমির সুরে শুধালো, মেয়ের তো না হয় বিরাট ডল আসবে, আর দিয়ার মাম্মান? দিব্য কিছুটা কৌতূহলী ও নির্লিপ্ত চোখে নবনীর দিকে চাইল। সুজা সাপটা গলায় বলল, তোমাকেও যা যা চাও সব শপিং করিয়ে দেব। কথাটা শুনে নবনী বেশ অবাক হয়ে ওর দিকে তাকালো। সে কি আদৌ শপিংয়ের কথা বুঝিয়েছে নাকি? লোকটা রাজও হলোটা কি? সে কি তার মনের ভাষা বুঝতে পারছে না? নবনী ঠোঁটর কোণে এক সিলতে ফিকে হাসি ফুটিয়ে বলল, আমি শপিংয়ের কথা কখন বললাম? আমার পেছনে এত টাকা খরচ করে সৎকার সোয়াব আপাতত আপনাকে নিতে হবে না। ওখান থেকে জাস্ট একটা কল দিতেন, তাতেই আমি খুশি হতাম। শুনলাম আপনার নাকি ফোনটা ভেঙে গেছে, কিভাবে ভাঙলেন ওটা? দিয়ে এবার বাবার কোল থেকে নামার জন্য ছটফট করে দুই হাত নবনীর দিকে বাড়িয়ে দিল। নবনী আলতো করে মেয়েকে আবার নিজের কোলে টেনে নিল। দিয়ে আবারও কাঁদতে কাঁদতে বলল, দিয়ে খুব এংরি পাপ্পার ওপর। দিয়ে আর থাকবে না পাপ্পার কাছে। পাপ্পা বড্ড পচা হয়ে গেছে, খুব পচা। ঠিক যেমন মামা নানু বাড়ি গিয়ে পচা হয়ে গিয়েছিল। মেয়ের মুখে পুরনো খোঁটা শুনে নবনী দিব্যর দিকে তাকিয়ে মৃদু হাসল। দিব্য সেই হাসির জবাবে কোনো মতে ঠোঁট দুটো টেনে একটা জোরপূর্বক বিবর্ণ হাসি হাসল। নবনীর মনে মনে অবশ্য বেশ মজাই লাগলো। লোকটা এতদিন পর ফিরে এসে কেমন গাম্ভীর্য দেখাচ্ছে। এখন মেয়ের অভিমানের ঠালা সামলাক, দেখুক কেমন লাগে। দিয়ের এই মুখ ফুলানো অবয়ব দেখে মনে হচ্ছে না সে এত সহজে বাপের উপর থেকে রাগ কমাবে। নবনী মেয়ের ফোলা গালে একটা চুমু খেয়ে বলল, ঠিক আছে সোনা, আমরা পাপ্পার শাস্তি পরে ঠিক বুঝে নেব।
আপাতত চলো তো আমরা ডিনারটা ফিনিশ করি। মাম্মা আজ দিয়ার ফেভারিট ডিশ রান্না করেছে, আপনি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসুন, একসাথে খাবো। দিব্য নিষ্প্রিয় গলায় বলল, আমি আপাতত খাবো না নবনী, আমার কিছু জরুরি কাজ আছে, তোমরা যাও। দিব্যর এই অতিমাত্রায় দূরত্ব বজায় রাখা আর গম্ভীর আচরণে নবনী আর কথা বাড়াতে পারল না। মনের কোণে একটা সূক্ষ্ম খটকা লাগলো। সে দিয়াকে কোলে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। নবনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশে চেনার জগৎটা মুহূর্তেই কেমন যেন অচেনা, অদ্ভুত ঠেকতে লাগলো তার কাছে। দিব্যর আচরণে একটা অস্বাভাবিকতা ছিল, কিন্তু সেটা যে এতটা কুৎসিত রূপ নেবে তা নবনীর দুঃস্বপ্নেও ছিল না। একটু আগে দিয়াকে খাওয়াতে গিয়ে ব্যর্থ হয়েছে নবনী। অভিমানী মেয়েটা মুখ ফুলিয়ে এক কোণে বসে আছে, কিছুতেই খাবে না, কারোর সাথে একটা কথাও বলবে না। ইহান আর ইভানও কম চেষ্টা করেনি, কিন্তু দিয়ার মনের মেয়ে কাটাতে পারেনি কেউ। ছোট্ট মেয়েটার এই অবুঝ জেদ ভাঙাতে এই মুহূর্তে দিব্যকে বড্ড প্রয়োজন ছিল। সে ছাড়া আর কারো সাধ্য নেই দিয়ার মুখে হাসি ফোটানোর। একরাশ হতাশার ক্লান্তি নিয়ে নবনী যখন শোবার ঘরের দিকে পা বাড়ালো, তখনও তার মনে এক চিলতে আশা ছিল, কিন্তু ঘরের চৌকাঠে পা রাখতে তীব্র কদর্য গালি আশ্রয় পড়ল নবনীর কানে। নবনীর পা জোড়া আপনা আপনি দরজার মুখে আটকে গেল। মনে হলো মাথার ভেতরটা তীব্র যন্ত্রণায় ঝিমঝিম করে উঠছে। পায়ের তলার মাটিটা আচমকা সরে গেছে। ঘরের ভেতরের আলো আধারিতে নবনী দেখল তার দিকে ফিট করে দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছে দিব্য। তার চেনা সেই কণ্ঠস্বর এখন অদ্ভুত রকমের কর্কশ, বিষাক্ত। ফোনের ওপাশের মানুষটার উদ্দেশ্যে দিব্যা আবারও চেঁচিয়ে উঠল, মাদার বোর্ড মির্জাফর শালা, তুই আমাকে আগে কেন বলিসনি? এই লোকটার মেয়ের জন্য পুতুল আনার কথা ছিল। ফোনের ওপাশে অসীমের মেজাজ তখন তুঙ্গে ছড়েছে। ইচ্ছে করছিল ওপাশ থেকে দিয়ে আসা নোংরা গালিগুলো সুদে আসলে ফেরত দিতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগ চেপে গলার স্বর নরম করে বলল, এটা তো তার ব্যক্তিগত বিষয়, আমি কিভাবে জানবো? তোর কি মনে হয় আমি এখানে সারা জীবন থাকার জন্য এসেছি? এখন আমি নিজের সব কাজ ফেলে রেখে ওর মেয়ের রাগ ভাঙাবো? মেয়ের জন্য পুতুল কিনতে যাব? আর ওর ওই বউটা মাগী মানুষ, বলে কিনা তার শপিং করিয়ে দিলেই হবে না। তো কি দেব? চুমু? আমি আসল জিনিসটাই খুঁজে পাচ্ছি না। আলমারি, ওয়ারড্রব সব ঘেটে দেখে নিয়েছি। আমি কিন্তু রাতে এখানে থাকছি না। কথাটা ওই মাথাটাকে পরিষ্কার জানিয়ে দিস। ওর সাথে কথা বলার মতো মুড আমার নেই। প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো নবনীর কানে এসে বিঁধতে লাগলো। পায়ের তলার মাটিটা যেন তীব্র বেগে দুলে উঠল। নিজের কানের ওপর এক চরম অবিশ্বাস জন্মালো তার। কী হচ্ছে চারিপাশে? এসবের মানেই বা কি? তার চেনা ভরসার মানুষটার মুখ থেকে এমন কদর্য ভাষা। মস্তিষ্ক আচমকে তীব্র মানসিক চাপ আর নিতে পারল না। চারপাশটা ঝাপসা হয়ে আসার আগে সে নিজেকে সামলে নিল। কোনো মতো বুক ছেড়ে একটা অস্ফুট ডাক বের হয়ে এলো, শুনছেন? ডাকটা শোনা মাত্র চট করে ঘুরে তাকালো লোকটা। নবনীকে দেখে তার চোখের পলক যেন থমকে গেল। তবে পরক্ষণে খুব চাতুর্যের সাথে মুখে একটা জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল সে। নবনী দীর্ঘ ঘরের ভেতর পা বাড়ালো। পা বাড়াতে ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। ঘরের অবস্থা একেবারে নাজেহাল। আলমারি, ওয়ারড্রব সব হাহা করছে। কাপড় চোপড়, জিনিসপত্র সব এলোমেলো। দেখেই বোঝা যাচ্ছে খুব মরিয়া হয়ে গভীর কোনো অনুসন্ধান চালানো হয়েছে এখানে। নবনীর মনে হলে সে কোনো দুঃস্বপ্ন দেখছে। সব কিছুই এক গোলক ধাঁধা বা ভ্রম বলে মনে হচ্ছে তার। তবুও নিজের ভেতরের জ্বরটাকে আড়াল করে যতটা সম্ভব স্বাভাবিক কণ্ঠে সে জিজ্ঞেস করলো, আপনি কিছু খুঁজছিলেন? লোকটা অপ্রস্তুত একটু না হয়ে তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ, একটা খুব দরকারি ফাইল। আমি কি তোমাকে কখনো এটা রাখতে দিয়েছিলাম? আমার ঠিক মনে পড়ছে না। খুব জরুরি তো, তাই। নবনীর শোকটুক ঢুক গেল। বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। সে ধীর স্থির গলায় বলল, আপনি আমাকে তো অফিসের বিষয়ে কখনো কিছুই বলেন না। ফাইল হয়তো আপনি নিজেই কোথাও রেখেছেন। ওসব এখন ছাড়ুন। 1 মিনিট। কথাটা বলে নবনীর তড়িত পায়ে আলমারির দিকে এগিয়ে গেল। সেখান থেকে দিব্যর একটা হাফহাতা টি-শার্ট বের করে এনে লোকটার হাতের উপর রাখলো। তারপর তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি এখনো বাইরের পোশাকটা বদলাননি। দ্রুত যান, ফ্রেশ হয়ে নিন, পরে বাকি সব কাজ হবে। ততক্ষণে না হয় আমি ফাইলটা খুঁজে দেখছি।
লোকটা বোধহয় আর কোনো অজুহাত খুঁজে পেল না। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও শার্টটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল সে। দরজাটা বন্ধ হতে নবনী দপ করে বিছানার উপর বসে পড়ল। দুই হাতের তালু দিয়ে চেপে ধরল নিজের মাথাটা। মনে হলো মাথার ভেতরটা যা যা করছে। হাজারটা মৌমাছি যেন একসাথে ভনভন শব্দে ডানা চাপড়াচ্ছে। হচ্ছেটা কি আসলে? এই মানুষটা যদি দিব্য না হয় তবে কে? কিন্তু হুবহু দেখতে একটা মানুষ এভাবে বদলে কিভাবে যেতে পারে? এই অবিকল চেহারা, এই কণ্ঠস্বর, সব কিভাবে সম্ভব? আর যদি সে দিব্য নাই হবে তবে আসল দিব্য কোথায়? কিভাবে এই লোকটা তার ঘরে এসে জায়গা নিল? ভাবনার জগৎ ছিঁড়ে দিয়ে হুট করে ওয়াশরুমের দরজাটা খুলে গেল। লোকটা ভেতরে একটুও সময় নেয়নি। নবনী তীক্ষ্ণ নজরে খেয়াল করলো তার চুলগুলো শুকনো। সে গোসল করেনি, শুধু জামাটা বদলে বের হয়ে এসেছে। অথচ বাইরে থেকে ঘরে ফিরলেই আগে গোসল করাটা ছিল দিব্য দীর্ঘদিনের অভ্যাস। নবনী নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি প্যান্ট নিতে এলেন? আমাকে ডেকে বললেই তো হতো। সরি, তাড়াহুড়োয় আমি শুধু জামাটাই দিয়েছিলাম। অপর পক্ষ থেকে জবাব এলো অত্যন্ত গম্ভীর ও নিরুত্তাপ গলায়, দরকার নেই, আমার এখন গোসল করার কোনো ইচ্ছে নেই। কথাটা শুনে নবনীর মনের সন্দেহ এবার শতগুণ বেড়ে গেল। সে আর বসে থাকতে পারল না, একটি এগিয়ে গিয়ে লোকটার একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো। লোকটা গোসল না করলেও নবনী তাকে ওয়াশরুমে পাঠিয়ে যে সুযোগটা চেয়েছিল তা সে পেয়ে গেছে। নবনী মাথা সামান্য নিচু করে অত্যন্ত তীক্ষ্ণ ও সন্ধানী দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো লোকটার ডান হাতটা, যেখানে কিছুদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনার পোড়া দাগ থাকার কথা। কিন্তু মুহূর্তে নবনী যেন বোকা বনে গেল। তীব্র এক আশাহত বিস্ময়ে তার চোখ দুটি স্থির হয়ে গেল। নেই, সেখানে কোনো পোড়া দাগ নেই। এবার যেন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়ল নবনী। তার ছেনা জগৎটা এক লহময় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক তীব্র দিশেহারা বোধ আর আতঙ্ক গ্রাস করল তাকে। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে আসছে। আমতা আমতা করে কোনো মতে কাঁপানো গলায় বলল, আপনি একটু খাবার টেবিলে আসুন, আম্মা আপনাকে কি যেন একটা জরুরি কথা বলবেন, এখনই ডেকেছেন। লোকটা নিজের ভেতরে তীব্র বিরক্তিটুকু দাঁত চেপে কোনো মতে সামলে নিল। নবনীর পিছু পিছু সে ডাইনিং রুমের দিকে এগিয়ে এলো। পাশের ড্রয়িং রুমে অলেখার মাঝা পাশাপাশি বসে নিচু স্বরে কথা বলছেন। অলেখা স্বামীর নামে এক নাগাড়ে নালিশ করে চলেছেন জায়ের কাছে। কথায় কথায় উঠে আসছে কলরবের প্রসঙ্গ। তাদের পাশে কায়েব বসে আছে অত্যন্ত বিমর্ষ মুখে। দেখেই বোঝা যাচ্ছে তাকে জোর করে এখানে বসিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে মিলু আপন মনে টিভি দেখছে। কুহু টিভির ঠিক মুখোমুখি বসে থাকলো। তার সমস্ত মনোযোগ আটকে আছে হাতের ফোন স্ক্রিনে। নবনী ড্রয়িং রুমের দিকে আর না তাকিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। লোকটা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে নবনী রান্নাঘরের ভেতর থেকে ডাকলো, একটু এদিকে আসুন তো। অগত্যা লোকটাকে ছেড়ে উঠে যেতেই হলো। রান্নাঘরে নবনী চোথায় একটা হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়েছে। ইচ্ছে করে দুটো ডিম ছেড়ে দিল ফুটন্ত পানির ভেতর। লোকটা নবনীর একেবারে কাছাকাছি এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দ্রুত চোখ দুটো অবিরাম নবনীকে পর্যবেক্ষণ করে চলেছে। এই মুহূর্তে মেয়েটাকে তার বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে কষে দুটো ছড় বসিয়ে দিতে। সে এখানে যে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে তা শেষ করে দ্রুত পাওয়ার কথা ছিল তার, অথচ এই মেয়েটা বারবার তার কাছে বাগড়া দিয়ে চলেছে। নবনীর দম যেন বন্ধ হয়ে আসছিল। কথা বলতে গিয়ে গলাটা আটকে যাচ্ছে বারবার। আতঙ্কে আর উত্তেজনায় তার শরীর বেয়ে দর দর করে ঘাম ঝরছে। চোখের সামনের এই মানুষটার হুবহু এক নিখুঁত মিল। দুনিয়াতে একই চেহারা দুজন মানুষ তো হতেই পারে। নবনী নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, আপনি দিয়ার জন্য পুতুল আনতে ভুলে গেলেন, ভালো কথা, কিন্তু আমার আবদারটার কথা তো অন্তত মনে রাখা উচিত ছিল, তাই না? লোকটা কেমন যেন একটা চাতুর্যভরা হাসি হাসলো। কণ্ঠস্বরে কৃত্রিম কোমলতা ঢেলে বলল, আচ্ছা সরি জান, বলো তোমার কী চাই, কালকেই তোমার সব জিনিস এনে দেব। নবনী কাঁপা হাতে শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছল। তার বুকের ভেতরটা তীব্র গতিতে ধকধক করছে। লোকটার এই অপরিচিত নোংরা দৃষ্টির সামনে দাঁড়াতে তার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল।
সে মনে মনে নিশ্চিত হয়ে গেল, এ আর যাই হোক দিব্য তালুকদার হতেই পারে না। কিন্তু এই মুহূর্তে তার কি করা উচিত? সে কিভাবে এই বিপদ থেকে বাঁচবে? নবনীকে চুপ থাকতে দেখে লোকটা অধৈর্য গলায় বলল, তোমার আর কিছু বলার আছে? আমার না এখন একদম খেতে ইচ্ছে করছে না, আমি বরং ঘরে যাই। ফাইলটা খুঁজে আমাকে আবার একটু বাইরে বের হতে হবে, অফিসে একটা খুব জরুরি কাজ পড়ে গেছে। নবনী চকিতে চোখ তুলে বলল, এত রাতে কাজ? কিসের কাজ? তোমাকে বললে তুমি বুঝবে না, আসছি আমি। লোকটা ঘুরে চলে যেতে চাইলো, ঠিক তখনই নবনী চট করে লোকটার একটা হাত খপ করে ধরে ফেললো। ছোঁয়াটা লাগা মাত্র নবনীর সর্বাঙ্গ এক তীব্র ঘৃণে শিরশির করে উঠল। লোকটা ব্রু কুচকে পেছন ফিরে তাকাতে নবনীর মুখে একটা জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। অত্যন্ত কোমল গলায় বলল, কোথায় যাচ্ছেন এভাবে? বউয়ের কাছাকাছি থাকতে কি একটু ইচ্ছে করে না? কতদিন পর বাড়ি ফিরলেন, কোথায় বউয়ের পেছন পেছন ঘুরবেন? তা না, খালি কাজ আর কাজ। নবনীর এই আকস্মিক রূপ পরিবর্তন দেখে লোকটা একটু অবাক হলো। তারপর ঠোঁটের কোণে ফুটে উঠল এক কুৎসিত হাসি। তার সেই অদ্ভুত লোলুপ ছাউনি দেখে নবনীর গা গুলিয়ে উঠল। আচমকাই লোকটা নিজের একটা শক্ত হাত বাড়িয়ে নবনীর কোমর জড়িয়ে ধরল, কাছে টেনে টেনে নিজের আরও কাছে নিয়ে এলো। স্পর্ধটা পাওয়া মাত্র নবনী থরথর করে কেঁপে উঠল। তার সর্বাঙ্গ যেন এক তীব্র অগ্নিকুণ্ড জ্বলে উঠল। লোকটা তার কানের কাছে মুখে ফিসফিস করে বলল, তুমি বললে তো আমি সারা জীবন এভাবেই থাকতে রাজি। শোনো। নবনী মরিয়া হয়ে এদিক ওদিক তাকালো। তীব্র অস্বস্তি আর আতঙ্কে সে রীতিমতো কাঁপছে। ঠিক তখনই তার নজর পড়ল চুলের পাশে রাখা সবজির ঝুড়িটার উপর। সেখানে চকচক করছে একটা ধারালো ছুরি। নবনী আর এক মুহূর্তে সময় নষ্ট না করল না। লোকটার বাহুবন্ধন থাকার ভান করে এসে ডান হাতেরটা ভারী অত্যন্ত সাবধানে ছুরিটা হাতে তুলে নিল। পরের মুহূর্তে চোখের পলক ফেলার আগে সে পুরো শক্তি দিয়ে ছুরি চেপে ধরল লোকটার শ্বাসনালী বরাবর সোজা গলায়। হঠাৎই অভাবনীয় কাজে লোকটার চোখে মুখে সমস্ত এক রং লহমায় উবে গেল। তার দেহের সমস্ত পেশি শক্ত হয়ে থমকে গেল। এমন একটা উল্টাপাল্টা সে দ্রুত স্বপ্নেও আশা করেনি। নবনী ছুরির হাতলটা আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শিশিয়ে উঠল, কে আপনি? উনি কোথায়? লোকটার মুখভঙ্গি মুহূর্তে পাল্টে গেল। আশাতীতেই আঘাতের পর সে নিজের দ্রুত সামলে নিল। একটু ভয় না পেয়ে সে আবারও কুটিল হাসি হাসল। তার চোখ জোড়া এক অদ্ভুত হিংস্র আলোয় চকচক করে উঠল, যেন অত্যন্ত আহত হয়েছে এমন ভান করে অবলীলায় বলে, এসব কি জান? মজা করছে আমার সাথে? আয় হায় গুরু, আমি তো নির্ঘাত পাগল হয়ে যাব। নবনী নিজের সবটুকু শক্তি দিয়ে ছুরির হাতলটা আরও চেপে ধরল। ভেতরের সমস্ত ক্ষোভ আর আতঙ্কে উগড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল, আমি জিজ্ঞেস করেছি কোথায় উনি? দিব্য তালুকদার। কোথায়? কে আপনি? কেন এসেছেন এখানে? নবনীর চিৎকার রান্নাঘর ছড়িয়ে ড্রয়িং রুমে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে অলেখা, মাঝা, কুহু, কায়েব সবাই হন্তদন্তই রান্নাঘরের দরজায় এসে হাজির হলো। দরজার মুখে এসে যা দেখলো তাতে প্রত্যেকের পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হলো। নবনীর সঙ্গে দিব্যর গলায় দাঁড়ালো ছুরি ধরে দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অলেখা প্রথমে আতঙ্ক বিস্ময় চিৎকার করে উঠলেন, নবনী, এটা তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? সরাও ওটা, দিব্যর লেগে যাবে তো। এটা কি খেলার জিনিস? লোকটা পরিস্থিতি নিজের অনুকূলে নিতে এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। মুহূর্তের মধ্যে সে তার মুখভঙ্গি করুণ আর নিরীহ করে ফেলল। কণ্ঠে একরাশ অসহায়তা ঢেলে দিয়ে অলেখার দিকে তাকিয়ে বলে, সেটাই তো আম্মু। নবনী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা সামান্য বিষয় নিয়ে তুমি আমার গলায় ছুরি ধরেছ? আর ইউ ক্রেজি? নবনী ক্ষোভে পেটে পড়ে আবার চেঁচিয়ে উঠলে, একদম নাটক করবেন না। যেটা জিজ্ঞেস করছি সোজা সেটার জবাব দিন। কোথায় দিব্য তালুকদার? কি করেছেন ওনার সাথে? কেন করছেন এমন জঘন্য নাটক? কি চাই আপনার? কুহু স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। অস্ফুট স্বরে বলল, ভাবি, তুমি এসব কি বলছো? ভাইয়া কোথায়? মানে ভাইয়া তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে, তাই না? না কুহু, এটা তোমার ভাইয়া নয়। এই লোকটা কে আমি জানি না। কেন এসেছে এখানে ওকে জিজ্ঞেস করো। লোকটা আবারও নির্দোষ গলায় বলল, নবনী, তোমার এমন কেন মনে হচ্ছে এটা আমি না? এসব কি আবল তাবল বলছো তুমি? অলেখা চরম বিরক্ত আর হতাশ হয়ে বললেন, হ্যাঁ সেটাই তো। আচ্ছা নবনী, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? ও দিব্য না,
কথা কিভাবে তোমার মনে হলো? নবনী বলল, আমি ঠিকই বলছি আম্মা। উনি দিয়াকে কখনো মা বলে ডাকেন না, সবসময় মাম্মা বলেন। আর পৃথিবী উল্টো যেতে পারে, কিন্তু দিব্য তালুকদার তার মেয়েকে দেওয়া কথা ভুলে যাবে, এটা কখনোই সম্ভব না। মেয়ে কাঁদবে আর উনি স্বাভাবিক থাকবে, এটাও সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় প্রমাণ, নবনী এক চটকায় লোকটার হাত সামনে তুলে ধরে বলল, কিছুদিন আগের সেই আগুনে ওনার হাতটা পুড়ে গিয়েছিল। সেই পোড়া দাগটা ওনার হাতে এখনই স্পষ্ট থাকার কথা, কিন্তু এই লোকটার হাতটা দেখুন, একদম মসৃণ, কোনো দাগ নেই। আপনার নিজের চোখে চেক করুন, এই লোকটা কোনোভাবেই দিব্য হতে পারে না। আচমকা পেটের ওপর একটা শীতল, একটা শক্ত দাতব স্পর্শ অনুভব করতে শিউরে উঠল নবনী। শাড়ির পাতলা সুতো বেদ করে সেই শীতল ছোঁয়াটা সরাসরি গিয়ে ঠেকেছে তার উদরে। চোখ নামিয়ে সেদিকে তাকাতে নবনীর বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লোকটা এক হাতে রিভলভার, অত্যন্ত নিখুঁত নিশানা করে সে ধরে আছে নবনীর পেট বরাবর। নবনীর চোখের দিকে তাকিয়ে লোকটার ঠোঁটের কোণে এবার ফুটে উঠল এক পৈশাচিক ও হিংস্র হাসি। অবলীলায় স্বীকারোক্তি দিয়ে বলল, ইন্টেলিজেন্ট, আই অ্যাম সো ইমপ্রেসড। ঠিক বুঝেছিস, আমি ওই মালটা নই, কিন্তু এত তাড়াতাড়ি ধরা পড়ে যাব ভাবতেই পারিনি। আমার ইতিহাসে এটাই প্রথম। আয় হাই গুরু, আমি তো নির্ঘাত পাগল হয়ে যাব। কথাটা শেষ করে এক বীভৎস অট্টহাসিতে মেতে উঠল লোকটা। দরজার দাঁড়িয়ে থাকা অলেখা মাঝা, কুহু আর কায়েব যেন এক পলকে জন্য পাথর হয়ে গেল। তাদের শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেছে, অবশ হয়ে গেছে সমস্ত বোধ বুদ্ধি। চোখের সামনে এই কোন কাকে দেখছে তারা? লোকটা নবনীর পেট থেকে অস্ত্রের নলটা এক চুলো সরাল না। চুরি ধরে থাকা নবনীর হাতটা এবার থরথর করে কাঁপতে শুরু করছে। সেই কম্পন ছড়িয়ে পড়েছে তার সারা শরীরে। এর আগে কখনো সচক্ষে আসল বন্দুক দেখেনি সে। কাঁপা গলায় বলল, কে আপনি? আমি আবারও জিজ্ঞেস করছি, কে আপনি? লোকটার বিকট হাসিটা আচমকায় থেমে গেল। মুখ জুড়ে নেমে এলো এক শীতলতা, নির্লিপ্ততা। সেই চোখের মণিজোড়া শক্ত করে বলল, ছুরি নামা, নয়তো দেখছিস তো এটা? এই ছুরি দিয়ে আমাকে শেষ করার আগে তুই সোজা জান্নাতে চলে যাবি। আর খবরদার, দরজায় যারা দাঁড়িয়ে আছিস একটাও এখান থেকে নড়বি না। নড়লেই এই মেয়েটাকে সোজা পরপারে চালান করে দেব। আমার কিন্তু সিস্টেমে সমস্যা আছে। মাথা গরম হলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখি না। কিন্তু নবনী ধমল না, ছুরির হাতল আর শক্ত করে চেপে ধরে বলল, আমি উপরে গেলেও আপনাকে জাহান্নামে পাঠিয়ে তারপর যাব। চিন্তা করবেন না, এখন সোজা বলুন, কে আপনি? লোকটা ঘাড় বাঁকিয়ে বলল, ও পাখি, আমার পরিচয় জানার জন্য এত তোলা? নিজের বরের চেয়ে কি আমাকে বেশি ভালো লেগে গেল নাকি? কিন্তু দুঃখিত বেবি, আমি ইনটেক জিনিসের প্রতি আগ্রহী। অন্য কারো মুখ দেওয়া পানির বোতলে পানি আমি খাই না। আর তুই তো না, হবে না। তবে তোর এই অ্যাটিটিউড লেভেল জাস্ট ওয়াও, আই লাইক ইট। নোংরা কথাগুলো নবনীর চোখ মুখ কুচকে সহ্য করলো। কায়েব চিৎকার করে উঠল, এই ছাড়ো ওনাকে, কে তুমি? আর তুমি যদি আমার ভাইয়া না হও তাহলে আমাদের ভাইয়া কোথায়? লোকটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি নকিব নওরোজ, কোনো রাস্তার সস্তা গুন্ডা বদমাইশ না যে তোরা এই ছুরি কাছি দেখিয়ে আমার সাথে টক্কর নেবি। নির্বোধের দল, এখন আমার কথা কান খুলে মন দিয়ে শুন। আমি প্রশ্ন করা একদম পছন্দ করি না। এরপর থেকে আমাকে আর কোনো প্রশ্ন করবি না। বেশি প্রশ্ন করলে আমার মেজাজটা চট করে খারাপ হয়ে যায়। নকিব একটু থামলো। তার চোখের মণিজোড়া কুটিলে কালো চকচক করে উঠল। পরে মুহূর্তে দাঁত কিরমির করে বলল, আমি এখানে তোদের হাতের রান্না বিরিয়ানি খেতে আসিনি, কাজে এসেছি। মুখ বুঝে নিজের কাজটায় মিটিয়ে সোজা কেটে পড়তাম। খামোখা বাড়াবাড়ি করে তোরা নিজেদের কবর নিজেরা করলে। তোদের ওই মালটা মানে দিব্য তালুকদার এখন আমার কাছে বন্দি, তাই একদম ডানা জাপটানোর চেষ্টা করবি না। তোদের ভালোর জন্যই বলছি, চুপচাপ আমাকে আমার কাজটা করতে দে। নবীর উদরে ছেপে থাকা সেই রিভলভার নলটা একটু শিথিল হতে সে সমস্ত শক্তি দিয়ে নবিককে এক পাশে ঠেলে সরিয়ে দিল। নবিক যেন একটু মজায় পেল। সে পিছনে গিয়ে হাতের বন্দুকটা আঙ্গুলের ডগায় লাঠিমের মতো ঘোরাতে ঘোরাতে বলল, একটা কথা তোরা সবাই কান খুলে স্পষ্ট শুনে নে। এখানে যে কজন দাঁড়িয়ে আছিস, তোরা ছাড়া এই বাড়ির আর কোনো মানুষ যেন বিন্দুমাত্র টের না
পায় যে আমি আসল দিব্য তালুকদার নই। তোরা যা জেনেছিস তা এই মুহূর্তেই ভুলে যা। আমি তোদের জান নিতে আসিনি। অকারণে মানুষ খুন করা নকিব নওরোজের স্বভাব না। আমাকে শান্তির সাথে আমার কাজটা করতে দে। কাজ শেষ হলে আমি নিজে থেকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। অবশ্য তোদের হাতে এই মুহূর্তে অন্য কোনো বিকল্প খোলা নেই। যদি বেশি তাকড়ানোর বা চালাকি করার চেষ্টা করিস তবে তোদের ওই দিব্য তালুকদারকে সোজা পরপারে পাঠিয়ে দিব। গট ইট? কথাটা শেষ করে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হেলতে দুলতে শীষ কাটতে কাটতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল লোকটা। সে চোখের আড়াল হতেই নবনীর টান টান হয়ে থাকা শরীরটা এক ঝটকায় ছেড়ে দিল। তীব্র মানসিক চাপ আর আতঙ্কে তার পুরো শরীরটা ধুলে উঠল। ভারসাম্য হারিয়ে সে যখন প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল ঠিক তখনই দেয়ালটা আঁকড়ে ধরে কোনো মতে নিজেকে সামলে নিল সে। কায়েব দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি নবনীর দিকে বাড়িয়ে দিল। জিজ্ঞেস করলো, ভাবি ঠিক আছেন আপনি? নবনী কাঁপতে থাকা হাত দুটো দিয়ে কোনো মতে পানির গ্লাসটা নিল। মুখের ভেতরের শুষ্কতা দূর করতে একটা চুমুক পানি গিলে সে মৃদু মাথা নাড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি তখনও দরজার দিকে স্থির। পেছন থেকে ততক্ষণে কান্নার রোল উঠেছে। অলেখা নিজের ভেতরের ভয়টাকে চেপে রাখতে পারল না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ছেলেরা আচমকিক বিপদ আর চোখের সামনে এমন একজন। তার বুকটা যেন ফেটে যাচ্ছে। গভীর নিস্তব্ধ রাত, চারপাশটা গুটগুটো অন্ধকারে ডুবে আছে। জনমানবহীন রাস্তার পাশে একলা জেগে চলছে একটা ল্যাম্পপোস্ট। সেই হলদেটে আলোর নিচে নিথর হয়ে পড়ে আছে রক্তাক্ত থেতলে যাওয়া একটা মানবদেহ। পাশে পড়ে থাকা বাইকটার অবস্থা বিধ্বস্ত, ভগ্ন, চুইয়ে পড়া তাজা রক্তের ল্যাম্পপোস্টের নিচের কালো ফিস রাস্তাটা যেন ভেসে যাচ্ছে। কলরব বারবার শুকনো ঢোক গিলার চেষ্টা করলো, কিন্তু অবাধ্য গলাটা তপ্ত মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে এসেছে। সে তার অর্ধ মিনতিত চোখের পাতা দুটো প্রচণ্ড কষ্টে মিলে শেষবারের মতো দেখার চেষ্টা করলো তাকে পিষে দিয়ে যাওয়া ঘাতক ট্রাকটার দিকে। লাল পেছনের আলোটা ধুলতে ধুলতে কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। সম্ভবত তারা যত দ্রুত সম্ভব এই মৃত্যুকূপ থেকে কেটে পড়েছে। ধরা পড়লে সমস্যা। এত তীব্র সংঘর্ষ হয়েছে যে ঘাতক চালক হয়তো দূরিয়ে নিয়েছে, এই বাইক চালক আর বেঁচে নেই। কলরব আর পারল না নিজের চোখের পাতা ধরে রাখতে। মাথা থেকে তার হেলমেটটা কখন যেন ছিটকে বহু দূরে চলে গেছে। মাথার কোনো একটা অংশ বোধ হয় ফেটে ছুঁচির হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, কলরব এখন আর কোনো শারীরিক যন্ত্রণা অনুভব করতে পারছে না। এক অসারতা গ্রাস করছে তার সর্বাঙ্গ। সে শুধু বুঝতে পারছে তার চোখের সামনে সেনার জগৎটা ধীরে ধীরে এক অন্তহীন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সেই কি তবে মরে যাচ্ছে? জীবনেই মরে এসে এভাবে? আচ্ছা, শেষবারের মতো কি আর কারো মুখটা দেখা হবে না? তাকে যে মানুষগুলো প্রতিনিয়ত ভুল বুঝে গেল, তাদের সেই ভুল ভাঙানোর সুযোগটা কি আর কোনো দিন আসবে না? একরাশ ঘৃণা আর অপবাদ মাথায় নিয়ে তাকে বিদায় নিতে হবে। এটা কেমন নিয়তি, কেমন মৃত্যু! মৃত্যুর এই হিমশীতল পরশ গায়ে লাগতেই কলরব তীব্রভাবে উপলব্ধি করল সে মরতে চায় না, সে বাঁচতে চায়। কিন্তু এই ফাঁকা রাস্তায় কোনো জীবের দেখা মিলছে না। তবে কি সে এভাবে শেষ হয়ে যাবে? এক অজানা আতঙ্কে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ভীষণভাবে বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে ওঠার চেষ্টা করলো। শরীরটাকে একটু নাড়াতে চাইল, কিন্তু পারল না। শরীরটা বড্ড ভারী ঠেকছে, যেন টক্কানি ওজনের কিছু চেপে বসেছে তার উপর। চেতনার শেষ বিন্দুটা মিলিয়ে যাওয়ার মুহূর্তে কলরবের চোখের সামনে তার মা অলেখার মুখটা ভেসে উঠল। মায়ের সেই স্নেহমাখা মুখটার দিকে চেয়ে সে ঠোঁটজোড়া সামান্য ফাঁক করে অত্যন্ত অস্ফুট স্বরে ডাকলো, আম্মু, আম্মু, ও আম্মু। উহু কোনো সারা শব্দ মিলল না। চারপাশের নিস্তব্ধতা ভাঙল না। তবে পরক্ষণেই কলরবের এক অদ্ভুত বিমন হলো। তার মনে হলো অলেখা যেন দূর থেকে হেঁটে তার দিকে এগিয়ে আসছেন। ওই তো তার মা এসে তার রক্তাক্ত মাথার কাছে বসলেন। পরম মমতায় মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন, ঠিক যেমনটা ছোটবেলায় দিতেন। যেন ফিস করে বলছেন, অনেক হয়েছে, এবার ঘুমোতো শোনা। কলরব শান্ত ছেলের মতো চোখ জোড়া বন্ধ করে নিল। ঠিক তখনই আরও একটা সেনা মায়াবী হাসি মুখ তার চোখের সামনে ভেসে উঠল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস! এই মেয়েটার জীবনের সবচেয়ে বড় কান্নার কারণ তো ছিল সে নিজে। আজ অবিন্যস্ত স্মৃতির পাতায় মেয়েটি হাসছে, হাসবেই তো। তার বোধ হয় তাকে এই
পাষণ্ডের জন্য কাঁদতে হবে না। তার জীবনের সমস্ত কান্নার কারণটা সে আজ চিরতরে মুছে যাচ্ছে। তাকে কেন দেখছে সেই? ওর বুঝে এলো না। কলরব শেষ একটা আপ্রাণ চেষ্টা করলো জোর করে চোখ দুটো মেলার, কিন্তু লাভ হলো না। একসময় চারপাশের সমস্ত শব্দ, স্মৃতি আর আকুতি একাকার হয়ে গেল। পুরোপুরি জ্ঞান শূন্য হয়ে এক অতল অন্ধকারে কোলে ঢলে পড়ল সে। এক বালতি হিমশীতল পানির তীব্র জাপটায় মুখে এসে আছড়ে পড়তে দরপড় করে সজ্ঞানে ফিরল অসীম। চোখের পাতার দুটো মিলতে এক প্রবল অস্বস্তি আর আতঙ্কে তার বুকটা কেঁপে উঠল। অবাধ্য হাত পাগুলো নাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও সে ব্যর্থ হলো। ধীরে ধীরে চোখের ঝাপসা ভাবটা কেটে গেলে চারপাশের অবয়ব দেখে তার বিস্ময়ের সীমা রইল না। একটা সম্পূর্ণ বন্ধ স্যাঁতসেঁতে ফাঁকা ঘর, একটা শক্ত কাঠের চেয়ারের সাথে তার পুরো শরীরটা শক্ত দড়ি দিয়ে আষ্টে ফিষ্টে বাঁধা। পুরো ঘরে আর কোনো আসবাবপত্রের চিহ্ন নেই, এমনকি বাইরের আলো বাতাস আসার মতো একটা জানালা পর্যন্ত নেই। শুধু মাথার উপরে একটা ঝুলন্ত ল্যাম্প থেকে তীব্র হলুদ আলো ছড়িয়ে পড়ছে। অসীমের বুকের ভেতরটা এক অজানা আতঙ্কে মোচড় দিয়ে উঠল। ভয়ের শঙ্কায় তার গলাটা মুহূর্তে শুকিয়ে কাঠ হয়ে গেল। কোথায় আছে সে? যতটুকু মনে পড়ে, রাতে তো সে নিজের বাড়িতেই ছিল, নিশ্চিন্তে ঘুমিয়েছিল। তবে কি এটা কোনো দুঃস্বপ্ন? না, গায়ের ভেজা কাপড়ের কনকনে ঠান্ডার এই বদ্ধঘরের ব্যবসা গন্ধ জানান দিচ্ছে এটা কোনো স্বপ্ন নয়, নির্মম বাস্তবতা। ঠিক তখনই দরজার দিক থেকে কোনো ভারী বস্তু টেনে আনার একটা কর্কশ শব্দ প্রতিধ্বনিত হলো ঘরের দেয়ালে। অসীম চকিতে তাকালো সেদিকে। দরজার অন্ধকার পুড়ে একটা ঝাপসা মানব অবয়ব ধীরে ধীরে আলোর নিচে স্পষ্ট হয়ে উঠতে লাগতো। আগন্তুকের চেহারা চোখের সামনে পুরোপুরি উন্মোচিত হতেই অসীমের চোখ দুটো ছানা ভরা হয়ে গেল। মুখের সমস্ত রক্ত শুষে নিয়ে মুখ আরও প্রকাশ্য হয়ে উঠল। এটা কিভাবে সম্ভব? সে কি আসলেই ঠিক দেখছে, নাকি চোখের ভুল? আগন্তুক একটা কাঠের চেয়ার টেনে এনে ঠিক অসীমের মুখোমুখি দূরত্বে রাখলো এবং অত্যন্ত ধীর স্থির ভঙ্গিতে সেটাই বসলো। অসীম তীব্র আতঙ্কে তোতলাতে তোতলাতে কোনো মতে বলল, তুমি কে স্যার? দিব্য স্যার। পরের মুহূর্তে চোখের পলক ফেলার আগে একটা প্রচণ্ড লাথি এসে আছড়ে পড়ল অসীমের চেয়ারে। ছিটকে গিয়ে সেসব মেঝেতে উপুর হয়ে পড়ল অসীম। চোখ মুখ বদ্ধ ছিঁড়ে তার একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। ঘরের ভেতরে দ্রুত পায়ে প্রবেশ করলো কাব্য, সাথে আরও তিনজন পেশিবহুল লোক। তাদের মধ্যে একজন দ্রুত এগিয়ে গিয়ে মেঝে থেকে টেনে পুনরায় সোজা করে বসিয়ে দিল অসীমকে। চেয়ারে সোজা হতেই সামনে বসা দিব্য চোখের উপর চোখ পড়ল অসীমের। সেই চোখের তীব্র হিংস্র আর শীতল ছাউনি দেখে অসীমের আত্মা যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। প্রচণ্ড ক্রোধে ফুঁসছে দিব্য। ঠোঁটের কোণে এক সিলতে তাচ্ছিল্যের বিষাক্ত হাসি ফুটিয়ে বলল, ইয়েস আই অ্যাম। কী ভেবেছিলে অসীম, সারা জীবন আমাকে ওভাবে খাঁচায় আটকে রাখবে? এত সহজ? আমি দিব্য তালুকদার, অন্য কেউ না। দুনিয়ার আর কেউ আমাকে না চিনুক, আমার ক্ষমতা সম্পর্কে তো তোর অত্যন্ত স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল, তাই না? অসীম তীব্র এক বিস্ময়ের ছোড়াভালিতে নিমজ্জিত হয়ে বিমূঢ়ের মতো বসে রইল। কোনো মতে আমতা আমতা করে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব স্যার? দিব্য নিজের শরীরটা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে অসীমের কলারটা শক্ত মুঠোয় চেপে ধরল। দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, কিভাবে পারলি হ্যাঁ এত বড় বিশ্বাসঘাতকতা করতে? তোর একটুও বুক কাঁপলো না? কি দেইনি তোকে আমি? চাকরি, টাকা, সামাজিক সম্মান সব তো দিয়েছিলাম, তাও পেছন থেকে ছুরিটা মারলে কেন? হ্যাঁ, আমাকে দেখি খুব অবাক হচ্ছিস? তোর কি মনে হয় আমি এতটাই গাধা? তুই ছাড়া ওই ডিলের গোপন তথ্য আর কার জানা ছিল? ওটা যে তুই বাজারে পাশ করেছিস এটা বোঝার জন্য আমার খুব বেশি মাথা খাটানোর প্রয়োজন ছিল না। তাও আমি তোকে বিশ্বাস করে ওই পা দিতে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল তুই হয়তো বড় চোর, খবরটা বেশি টাকায় বিক্রি করেছিস, কিন্তু আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করবি না। কিন্তু না, তুই প্রমাণ করলই তুই একটা দুধ কলা দিয়ে ফোসা বিষাক্ত সাপ। অসীম নিজেকে দূরে রাখতে পারল না। আচমকায় হাউ মাউ করে শব্দ করে কেঁদে উঠল। তার এই আচমকি কান্নার ঘরের ভেতরের থমথমে ভাবটা আরও ঘনীভূত হলো। আসলে অসীমের সাথে আসার আগেই দিব্য কাব্যকে পুরো বিষয়টার আভাস দিয়ে রেখেছিল। দিব্য খুব ভালো করেই জানতো একটা বড়সড় বিপদ আসতে পারে। সেই কারণে সে আগে থেকে অসীমের সম্পূর্ণ অগোচরে নিজস্ব বিশ্বস্ত লোক ঠিক করে রেখেছিল। ওদের মূল উদ্দেশ্যই ছিল শত্রুদের ফাঁদে পা দিয়ে পুরো চক্রটাকে হাতে নাতে ধরা।
সেই পরিকল্পনা অনুযায়ী দিব্যকে আটকে রাখা পর্যন্ত ওরা দূর থেকে নিবিড় নজর রাখছিল। আর ও বাড়ির ছদ্মবেশী রূপদারি চলে যেতেই সুযোগ বুঝে দিব্যকে সম্পূর্ণ মুক্ত করে আনে। অসীমের এই কান্না দেখে কাব্য চরম বিরক্তিতে মুখ কুঁচকে এগিয়ে এলো। অত্যন্ত কর্কশ গলায় বলল, মেয়েদের মতো প্যাচ প্যাচ করে কাঁদছিস কেন শালা? এখন যদি নিজের সামলা বাঁচাতে চাস তবে সোজা সত্যি করে বল আমাদের। বাড়িতে দিব্যবাই সেজে এই মুহূর্তে যে লুকিয়ে আছে সে আসল কুলাঙ্গারটা কে? অসীমের কান্নার বেগ যেন এক ধাক্কায় থমকে গেল। সে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় বলল, স্যার, খোদার কসম বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি। আমার মাকে ওরা কিডন্যাপ করে আটকে রেখেছিল। আপনি তো ভালো করেই জানেন স্যার, এই দুনিয়ায় ওই একটা মাত্র মা ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। কালকে আপনাকে ওদের হাতে তুলে দেওয়ার পরে কেবল ওরা আমার মাকে ছেড়েছে। আমি নিরুপায় ছিলাম স্যার, ইচ্ছে করে আপনার ক্ষতি করতে চাইনি। দিব্য গর্জে উঠল, থাম তোর এই নাটক। আমি এখানে তোর এই ন্যাকামো আর অজুহাত শুনতে আসিনি, সত্যিটা জানতে চাইছি। তোর এই বানানো গল্প আমি এক বিন্দু বিশ্বাস করব ভেবেছিস? অসীম মরিয়া হয়ে উঠে বলল, একদম সত্যি বলছি স্যার। আর আর হ্যাঁ, আপনার প্রতি আমার সামান্য একটু ক্ষোভও জমা ছিল। সেই দুর্বলতা থেকেই এই ভুলটা হয়ে গেছে স্যার। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন। জীবন আর কখনো এমন হবে না। ওসব কথা স্যার। ওই লোকটাকে হুবহু আমার মতো দেখতে হলো কি করে? ও কি কোনো সিলিকন মাস্ক পরেছে নাকি প্লাস্টিক সার্জারি করেছে? ওর এই বিশেষ ফাইলটা চাই, তাই না? কিন্তু ও সেটা পাবে না, কোনো দিন পাওয়া সম্ভব না। উল্টো ও সোজা জেলে পৌঁছবে, আর সাথে তুইও যাবে। তোদের একটাকেও আমি ছাড়ব না। ও আমার অবুঝ মেয়ের দিকে কুৎসিত নজর দিয়েছে, আমার মেয়ের গায়ে হাত বাড়িয়েছে। আমি ওর হাত কেটে টুকরো টুকরো করে ফেলব। অসীম বলতে লাগলো, ওরা দীর্ঘ সময় ধরে আপনার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছে স্যার। আপনার হাঁটা চলা, কথা বলা, অতীত ইতিহাস সব খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে। ওদের কোনো মূল্যে ওই গোপন ফর্মুলাটা চাই। আর নবনী ম্যাডাম, দিব্য অত্যন্ত কঠোর গলায় অসীমের ভুল শুধরে দিল। অসীমের বুকের ভেতর তীব্র রাগ ও ক্ষোভের এক ঝলক বয়ে গেল। তবু এই মরণ ফাঁদে দাঁড়িয়ে সে নিজেকে সামলে নিল। সে খুব ভালো করেই বুঝতে পারছে সে বিরাট এক ঝামেলায় ফেসে গেছে। এই থেকে এখন দিব্য তালুকদার ছাড়া তাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। অসীম নিজেকে শুধরে নিয়ে বলল, ম্যাডাম ওই লোকটাকে চিনে ফেলেছেন। উনি ধরে ফেলেছেন যে ওটা আপনি নন। আর ও পুরো বাড়ি তোলফাড় করে ওই ফাইলটা খুঁজে পায়নি। এই কারণে ও এখন ভয়ঙ্কর রেগে আছে। আপনার পুরোবার এখন চরম ঝুঁকিতে আছে স্যার। লোকটা একটা আস্ত সাইকোপ্যাথ, ভীষণ ডেঞ্জারাস। নিজের স্বার্থের জন্য ও যে কোনো সীমা পার করতে পারে। দিব্য সোয়াল শক্ত হয়ে উঠল। নাম কি ওর? নকিব নহরজ। দিব্য কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঘরের নিস্তব্ধতা ভেঙে কাব্য অত্যন্ত উৎকণ্ঠিত ও তন্ত্র গলায় ভরে উঠল, দিব্য, আমাকে এখনই এখান থেকে বের হতে হবে। মাত্রই হাসপাতাল থেকে একটা জরুরি কল এসেছে। কাল মাঝরাতের দিকে নাকি স্থানীয় একটা হাসপাতালে এক বাইক অ্যাক্সিডেন্ট করা রুগীকে ভর্তি করা হয়েছিল। কিছুক্ষণ আগে আশঙ্কাজনক অবস্থায় ওকে আমাদের হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। অবস্থা অত্যন্ত সিরিয়াস, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। আর সেই বাইক চালকটা অন্য কেউ না, ওইটা কলরব। ছড়া করিডোর ধরে তড়িত পায়ে হেঁটে আসছিল নকিব। অবিকল সেই ছেনা অবয়ব, একই রকম চালচলন। দূর থেকে দেখে ছোট্ট দিয়ে বিন্দু মাত্র তফাৎ করতে পারল না। সে সমস্ত মান অভিমান ভুলে এক ছুটে গিয়ে আবারও লোকটার সামনে থাকলে দাঁড়ালো। নকিব তার স্বভাবসুলভ বিরক্ত চোখ দুটো নামিয়ে তাকালো নিচে। দিয়া তখন দুই হাত নিজের কোমরে গুজে পর্সা মুখটা বেলুনের মতো ফুলিয়ে দাঁড়িয়ে আছে। অত্যন্ত ক্ষোভ নিয়ে আদো আদো গলায় বলল, পাপ্পা দিয়ে এংরি। নকিব এক ফলক ড্রয়িং রুমের দিকে চোখ বুলিয়ে নিয়ে নির্লিপ্ত গলায় বলল, তো আমি কি করব? তুমি সরি বলবে না? তুমি তো সবসময় ভুল করলে সরি বলো। তাহলে এখন কেন দুষ্টুদের মতো করছো? দেখো, আমার জরুরি কাজ আছে, সরো এখান থেকে। নকিবের কণ্ঠে একাধারে রুক্ষতা আর অধৈর্য। পাপ্পার এই অচেনা আর কর্কশ ব্যবহারে এবার সত্যি ঠোঁট ভেঙে কান্না চলে এলো দিয়া। পর্সা তুলতুলে মুখটা মুহূর্তের মধ্যে টমেটোর
মতো লাল হয়ে উঠল, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। নকিব একজন পেশাদার অপরাধী, মায়া দেওয়ার দ্বার সে দাঁড়ে না, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এই ফুটফুটে জ্যান্ত পুতুলটার কান্না সে কেমন যেন চাইলেও উপেক্ষা করতে পারল না। এক অদ্ভুত মোহে পড়ে সে করিডোরের মেঝেতে হাঁটু গেড়ে বসলো দিয়ার মুখোমুখি। নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব কোমল আর স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে বলল, আচ্ছা বাবা, সরি। আর কি করলে দিয়া আর ইংরি হবে না বলো তো? পাপাকে নরম হতে দেখে দিয়ার কান্নাটা ছট করে থেমে গেল, তবে ডাগর ডাগর চোখ দুটো তখনও পানিতে ছলছল করছে। সে অত্যন্ত আদুরে গলায় আবদার করলো, কান ধরুন, দুই কান। নকিবের কপালে এবার চরম বিরক্তির ভাঁজ পড়ল। সে নকিব নরজ, সে এখন এইটুকু একটা বাচ্চার সামনে কান ধরে উঠবস করবে? নকিবকে দ্বিধাগ্রস্ত দেখে দিয়ে নিজেই নিজের দুটো কান হাত দিয়ে চেপে ধরে দেখিয়ে দিল এইভাবে। উফ, তুমি দেখছি সব ভুলে গেছো পাপ্পা। নকিব নিরুপায় হয়েও ওর দেখানো অনুকরণে নিজে দুই কান স্পর্শ করলো। অপরাধ জগতের সেই নিষ্ঠুর ঠোঁটে এক সিলতে অসহায়তা ফুটিয়ে বলল, এভাবে? দিয়া খুশি হয়ে মাথা নেড়ে বোঝালো, হ্যাঁ, একদম এভাবে। নকিব কিছুক্ষণ নিষ্প্রিয় চোখে চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইল। গোলগাল গড়ন, নিষ্প্রাপ একখানা মুখ। মেয়েটা আসলেই একটা পুতুল। এত মায়া আর এত আদুরে কথা বলার ধরন যে কোনো পাথরের মতো মানুষকে এক নিমিষে বশীভূত করে ফেলার ক্ষমতা রাখে ও। নকিব যখন নিজের এই অভূতপূর্ণ মানসিক পরিবর্তন নিয়ে ভাবছিল, ঠিক তখনই দিয়ে আচমকা দুই হাতে বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার গলা। তারপর টুপটাপ করে তার দুগালে নিজের নরম ঠোঁট ছুঁয়ে আদর করে দিল। খিলখিল করে হেসে উঠে বলল, আই লাভ ইউ পাপ্পা। এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসার ছুঁয়ে আচমকি নকিব থমকালো। তার নিজের অজান্তে অত্যন্ত স্বাভাবিক নিয়মে ঠোঁটের কোণ দুটো প্রসারিত হয়ে এক সিলতে অকৃত্রিম হাসি ফুটে উঠল দিয়া। ঠিক তখনই পিছন থেকে এক তীব্র আতঙ্কময় কণ্ঠস্বরে ডাকল নবনী। করিডোরের ওপাশে দিয়াকে ওই লোকটার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে নবনীর বুকের ভেতরটা দক করে উঠেছিল। সে প্রায় ছুটে এসে দিয়াকে এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতো করে নিজের কোলে তুলে নিল। মায়ের হঠাৎ রুক্ষ আর অদ্ভুত আচরণে দিয়ে বেশ অবাক হয়ে ফেল করে তাকিয়ে রইল। নকিব নবনীর এই ছটফটানি দেখে ছিটকে হাসল। সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে অত্যন্ত বিদ্রুপী সুরে পড়ল, সারা রাত কোথায় ছিলেন আপনি পাখিটা? বড়শোকে নিশ্চয়ই চোখের পাতা এক করতে পারেননি। নবনী কোনো জবাব দিল না। সে তীব্র ঘৃণা আর তীক্ষ্ণ চোখ দিয়ে লোকটাকে পর্যবেক্ষণ করতে লাগলো। কালকের চেয়ে আজকে যেন তার গায়ের রংটা একটু বেশি উজ্জ্বল লাগছে। গায়ের পোশাক আশাক হুবহুব দিব্যর আলমারি থেকে নেওয়া হলেও এই মানুষটাকে কোনোভাবেই দিব্য বলে মেনে নেওয়া যায় না। বাড়ির অন্য কেউ হয়তো পোশাক আর চেহারার নিখুঁত মায়াজালে বিভ্রান্ত হতে পারে, কিন্তু নবনীর মন ভুল করছে না। এরই মধ্যে সকাল সকাল কলরবে সে ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্টের খবরটা এই বাড়িতে এসে পৌঁছে গেছে। পুরো পরিবার যখন শোকে আর আতঙ্কে স্তব্ধ, তখন এই লোকটা নির্বিকার বজায় রেখেছে তার নিয়ম। নবনী নিজের ভয়ের দেয়ালটা ভেঙে লোকটার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত শক্ত গলায় জিজ্ঞেস করলো, আপনি বাড়ির কাউকে হাসপাতালে যেতে দিচ্ছেন না কেন? কলরবের অবস্থা আশঙ্কাজনক, তবুও কেন সবাইকে এই ঘরের চার দেয়ালে বন্দি করে রেখেছেন? সমস্যা আছে গুরু। নকিব অত্যন্ত অবলীলায় কথাটা ছুঁড়ে দিল। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুম থেকে পাগলের মতো ছুটে এলেন অলেখা। তার চোখ দুটো কেঁদে কেঁদে জুবা ফুলের মতো লাল হয়ে গেছে। নকিবের সামনে এসে দুই হাত জোর করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, একটু দয়া করো বাবা। তুমি কে? কি পরিচয় তোমার? আমি তার কিচ্ছু জানি না, কিন্তু তুমিও তো নিশ্চয়ই কোনো মায়ের সন্তান। আমার এক ছেলেকে তোমরা কোথায় আটকে রেখেছ তার কোনো খবর আমি জানি না। আর এদিকে আমার ছোট ছেলেটা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তুমি নাকি মেন দরজায় তালা মেরে রেখেছ, কাউকে বের হতে দিচ্ছ না। আমাকে আমার কলরবের কাছে যেতে দাও বাবা, আল্লাহর দোহাই লাগে। নকিবের মুখে এক ফোঁটা মায়ার রেখা ফুটল না, বরং চরম বিরক্তিতে মুখ কুঁচকে সে বলল, আপনার ওই ছোট ছেলের সাথে দেখা করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিন। তাকে কোথায় কবর দেবেন এখন সেই জায়গায় খোঁজা শুরু করুন, কারণ যা শুনলাম ও আর বড় জোর 1 ঘন্টার বেশি টিকবে না। এমন অলক্ষণে কথা বলো না বাবা। তোমার মতোই আমারও একটা বড় ছেলে ছিল, বেঁচে
হলে ঠিক তোমার মতোই দেখতে হতো। তুমি তো আমার নিজের ছেলের মতোই। মায়ের এই একটা মাত্র কথা রাখো বাবা, আমাকে যেতে দাও। নকিবের মধ্যে পরিবর্তন দেখা গেল না। নকিবের বুকের ভেতরটা হু হু করে উঠল। আচমকায় তার মনে পড়ে গেল দিব্যর সে হারিয়ে যাওয়া যমজ ভাইয়ের কথা। নবনী একটা দীর্ঘশ্বাস ফেলল, বুঝেছে এর কাছে কেঁদে কোনো লাভ নেই। নিজেকে শক্ত করে সোজা হয়ে দাঁড়ালো। নকিবের চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, ওনার কাছে এভাবে ভিক্ষা চেয়ে কোনো লাভ নেই আম্মু। আপনি তো আপনার কাঙ্ক্ষিত সেই গোপন ফাইল বা ফর্মুলাটা এখনও পাননি, তাই না? যদি বলি সেটা আমি আপনাকে নিজের হাতে দেব, তাহলে আপনি কি করবেন? নকিবের দীর্ঘ চোখ জোড়া চকচক করে উঠল, কিন্তু সে এত সহজে বিশ্বাস করবার পাত্র নয়। সে চকিতে তাকালো নবনীর কোলে থাকা ছোট্ট দিয়ার দিকে। মেয়েটা ফেল ফেল করে বড় বড় চোখে সবার এই অদ্ভুত কান্নাকাটি আর চিৎকার দেখছিল। হুট করে নকিব তার রিভলভারটা বের করলো। এক ঝটকায় সেটা নল ঠেকিয়ে দিল দিয়ার কপাল বরাবর। তার পুরো মুখভাবে তখন এক ভয়ঙ্কর পৈশাচিক দ্রুততা খেলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে হিসিয়ে সে বলল, আমার সাথে সালবাজি করার চেষ্টা করছিস তুই? কোথায় আছে ওই ফাইল? এখনই বের করে দিবি আমাকে, নয়তো আজ এই ঘরের ভেতর তোদের সব কয়টার লাশ পড়বে। নবনী অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলল, দেব, আপনাকে জিনিসটা আমি নিশ্চয়ই দেব। তবে মনে রাখবেন, আমাকে যদি আপনি মেরে ফেলেন তবে ওই ফর্মুলার কোনো চিহ্ন এই দুনিয়াতে আর কেউ খুঁজে পাবে না। আমার একটা শর্ত আছে, আমার স্বামীর খোঁজ চাই। এখনই ওনার সাথে আমার কথা বলিয়ে দিই। যদি আমি নিজে নিশ্চিত হতে পারি যে উনি জীবিত এবং সুস্থ আছেন, তবেই আপনাকে আপনার জিনিস বুঝিয়ে দিব। নয়তো আপনি চাইলে আমাকে এখনই গুলি করে মেরে ফেলতে পারেন। বন্দুকের সেই ঠান্ডা নলে ছোঁয়ায় দিয়া প্রথমে বয়ের ছোটে মায়ের বুকের ভেতর একটু কুকড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে খেলনা মনে করে সে খিলখিল করে হেসে উঠল। আদুরে গলায় বলল, পাপ্পা তুমি দিয়ার সাথে চোর পুলিশ খেলছো? ইউনো, দিয়া কিন্তু খুব ব্রেভ গার্ল। এই বন্দুকটা কি তুমি নতুন কিনেছ? আমার জন্য কিনেছ পাপ্পা? ওয়াও! দিয়ার অবুঝ কথা শুনে নকিব ক্ষণিকের জন্য থমকে গেল। একটা মৃদু হাসি দিয়ে মাথা নেড়ে বলল, খেলবে তুমি ওটা দিয়ে? নবনী বলল, আম্মাকে এখন হাসপাতালে যেতে দিন, আর আপনাকে যা বলেছি চটপট করুন। নবনী দাঁত চেপে ক্ষুদ্র গলায় বলল, ওকে। পরক্ষণে সে ফোন করলো কাউকে, কিন্তু ফোনের ওপাশ থেকে যা শুনল তাতে তার সমস্ত শরীরের রক্ত যেন টকবক করে উঠল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার আজকে এ পর্যন্তই দেওয়া হলো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।